আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আমার একটা কথা দেওয়া ছিল যে আমি তোমাদের পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করব, যাতে করে তোমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ খুবই ভালোভাবে বুঝতে পারো এবং কোয়েশ্চেন যেভাবেই আসুক না কেন পার্টস অফ স্পিচ থেকে তোমরা সেটা সঠিক আনসার দিতে পারো। তো সেই কথা রাখার জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রথম পার্ট তথা নাউন সম্পর্কে জানবো। নাউনের বিস্তারিত একটা বেসিক টু অ্যাডভান্স সব জানবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা নাউনের সংজ্ঞাটা আগে জেনে নিই যে নাউন কাকে বলে। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, কোনো প্রাকৃতিক জিনিস কিংবা আমাদের যেসব আবেগ অনুভূতি রয়েছে তার নামকে বোঝায় তাকেই নাউন বলে। এক কথায় সকল ধরনের জিনিস যেটার নাম দেওয়া যায় তাকেই নাউন বলে। এখন নাউনের ব্যবহারটাও তো আমাদেরকে জানতে হবে। আমরা কেন নাউন শিখবো সেটাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? যদি নাই জানি যে নাউনের ব্যবহার কি, নাউন কোন জায়গায় আমাদের ব্যবহার করতে হবে, এটার গুরুত্ব কি, তাহলে তো আমরা নাউন শিখে কোনো লাভই নেই। তাই নাউনের যে গুরুত্বটা বা বৈশিষ্ট্যটা সেটা আমাদের জানতে হবে। তো নাউন প্রথমেই আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করে। নাউন প্রথমে কি হিসেবে কাজ করে? সাবজেক্ট হিসেবে কাজ করে। আবার এই নাউনে আবার তোমার অবজেক্ট হিসেবে কাজ করে। আবার তোমার নাউন কিন্তু অনেক সময় অ্যাডজেক্টিভেরও কাজ করে ফেলে, আবার অ্যাডভার্বেরও কাজ করে, ভার্বেরও কাজ করে ফেলে। কিন্তু এটা তোমার নাউনের অবস্থানের উপর ভিত্তি করে, যে কখন এই নাউনটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেল, কখন এই নাউনটা তোমার অ্যাডভার্ব হয়ে গেল, কখন এই নাউনটা তোমার ভার্ব হয়ে গেল, এটা তার নাউনের অবস্থানের উপর ভিত্তি করে কিংবা একটা সেন্টেন্সের যে অর্থ দাঁড়ায়, একটা সেন্টেন্স পড়ার পর যে অর্থটা দাঁড়ায় তার উপর ভিত্তি করে যে নাউনটা আসলে কি এটা এই সেন্টেন্সের ভেতরে এটা কি নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ, নাকি দেখতে অ্যাডজেক্টিভের মতো কিন্তু এটা নাউন। এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে কিভাবে, সেই সম্পর্কেই তোমাদেরকে পরিপূর্ণ তথ্য দেব আজকের এই ভিডিওতে। এবং তোমার নাউন যে কতটা গুরুত্বপূর্ণ, একটা নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সেই নাউনের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে যে ভার্বটা আমরা ব্যবহার করি সেটাও আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। আর নাউনটা যদি প্লুরাল হয় তো সেটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ভার্বটাও প্লুরাল ব্যবহার করতে হয়। এইভাবে নাউনের উপর একটা সেন্টেন্সের অনেক কিছু নির্ভর করে। একটা সেন্টেন্সের সবচেয়ে বেশি ব্যবহৃতই হয় নাউন, কারণ নাউন আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং মাঝে মাঝে কি বললাম, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে যায়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে যায়। তোমার ভার্বের কাজও করে ফেলে নাউন। সেটা তার অবস্থানের উপর ভিত্তি করে, যে সে কোন অবস্থানে আছে তার উপর ভিত্তি করে। দেখতে নাউনের মতন বাট সে কাজ করছে তোমার অ্যাডজেক্টিভের, দেখতে নাউনের মতন কিন্তু সে কাজ করছে কি ভার্বের। এই সব কিছু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমেই আমরা এখন নাউনের প্রকারভেদ সম্পর্কে জানবো। নাউন মোট কত প্রকার? নাউন সাধারণত তোমার 5 প্রকার, এছাড়াও আরো 2 প্রকার রয়েছে। চলো আমরা নাউনগুলো জানি, নাউনের প্রকারভেদ সম্পর্কে জানি। প্রথমেই তোমার প্রপার নাউন, তার পরবর্তীতে আসছে কমন নাউন, তার পরবর্তীতে আসছে তোমার তোমার কি এটা কালেকটিভ নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন, এরপর আসছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন পর্যন্ত বললাম, এই অ্যাবস্ট্রাক্ট নাউন ছাড়া যে বাকি যে 4টা বললাম, প্রপার নাউন, কমন নাউন, তারপর কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই 4টাকে আবার তোমার কনক্রিট নাউন বলে থাকে। এই যে 5টা বললাম, এর পরবর্তীতে আরও আসছে তোমার কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? যেগুলো গণনা করা যায়। আনকাউন্টেবল শব্দ দেখলেই তো বুঝতে পারছি যে আনকাউন্টেবল মানে গণনা করা যায় না, এরকম গণনার অযোগ্য। তো প্রথমে আমরা প্রপার নাউন সম্পর্কে জানি, ঠিক আছে? প্রকারভেদের মধ্যে, নাউনের প্রকারভেদের মধ্যে সবচেয়ে প্রথমে কি আসছে? প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যেটা দিয়ে সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়, তাকেই প্রপার নাউন বলে। কি বললাম? নির্দিষ্ট কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করছে, সেটাকে প্রপার নাউন বলে। চলো কিছু প্রপার নাউনের যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো দেখি। প্রথমে আসছে তোমার রহিম, করিম। এই যে রহিম করিম 2টা নির্দিষ্ট ব্যক্তির নাম। তারপর তোমার ঢাকা, চট্টগ্রাম, পদ্মা, যমুনা, বাংলাদেশ, ইন্ডিয়া,
ফ্রাইডে, জানুয়ারি, এই যে নামগুলো বললাম, ওয়ার্ডসগুলো বললাম, এগুলো প্রত্যেকটাই ঢাকা একটা নির্দিষ্ট স্থান, চট্টগ্রাম একটা নির্দিষ্ট স্থানের নাম, পদ্মা যমুনা নির্দিষ্ট দুইটা নদীর নাম, বাংলাদেশ ইন্ডিয়া নির্দিষ্ট দুইটা দেশের নাম, ফ্রাইডে, জানুয়ারি একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট মাসের নাম। কি বললাম? নির্দিষ্ট নির্দিষ্ট যেই নামগুলো আছে সেগুলো হচ্ছে প্রপার নাউন। তো পরবর্তীতে যাই, আর আরেকটা ইয়ে আছে তোমার প্রপার নাউনের বৈশিষ্ট্য হচ্ছে তোমার প্রপার নাউনটা শুরুই হয় ক্যাপিটাল লেটার দিয়ে। প্রপার নাউন কি দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে। চলো দুইটা এক্সাম্পল দেখি সেন্টেন্সের মাধ্যমে। প্রথম এক্সাম্পলটা হচ্ছে রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ গুড বয়। এখানে রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির কথা বলছে যে সে গুড বয়, তাই রহিম এখানে একটা প্রপার নাউন। নাউন যে এটা তো আমরা জানি সবাই যে একটা নাম, কিন্তু এটা কি? প্রপার নাউন, নির্দিষ্ট একটা ব্যক্তির কথা বলছে, তাই এটা এখানে একটা প্রপার নাউন। পরবর্তীতে যাই, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে এই সেন্টেন্সটা থেকে কিন্তু দুইটা নাউন আছে, দুইটাই প্রপার নাউন। একজন সাবজেক্ট হিসেবে আছে আর একজন অবজেক্ট হিসেবে আছে, কিন্তু দুইজনেই কি প্রপার নাউন। কিভাবে? তোমাদেরকে বললাম না যে একটা সেন্টেন্সে মানে প্রপার নাউনের বৈশিষ্ট্য হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো দেখো এখানে ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, তাই এটা একটা প্রপার নাউন। আর এটা প্রথম যে বর্ণটা বা লেটারটা সেটা হচ্ছে ডি বড় হাতের, এবং সর্বশেষে বাংলাদেশ, এটাও কিন্তু একটা নির্দিষ্ট দেশের নাম। তো এখানে এই যে বাংলাদেশের বিটাও কিন্তু ক্যাপিটাল লেটার। তাহলে আমাদের প্রপার নাউন চেনাটা খুবই সহজ হয়ে গেল। কিভাবে? যে একটা প্রপার নাউনের প্রথম যে বর্ণটা থাকে সেটা ক্যাপিটাল লেটার হয়, বড় হাতের অক্ষর হয়। ঠিক আছে? তো পরবর্তীতে যাই, আমাদের পরবর্তী প্রকারটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কাকে বলে? জাতিবাচক বিশেষ্য। কমন নাউনের বাংলা কি? জাতিবাচক বিশেষ্য। কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে না, এখানে একটা ফুল জাতিকে বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝাচ্ছে, ফুল জাতি। তোমার কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কিংবা বস্তুকে বোঝাচ্ছে না। এটা হচ্ছে পরিপূর্ণই একটা প্রপার নাউনের বিপরীত। প্রপার নাউনের বিপরীতই হচ্ছে তোমার এই কমন নাউন। প্রপার নাউন নির্দিষ্ট একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, আর কমন নাউন তোমার সকলকে বোঝাচ্ছে, একত্রে একসঙ্গে সকলকে বোঝাচ্ছে। তো কিছু কমন ওয়ার্ডস দেখি, কমন নাউনের ওয়ার্ডসগুলো দেখি। প্রথমেই তোমার বয় অর্থ বালক বা ছেলে, এখানে সকল ছেলেকে নির্দেশ করছে। গার্ল সকল মেয়েকে নির্দেশ করছে। ম্যান ওম্যান পুরুষ মহিলা, সকল পুরুষ এবং সকল মহিলাকে নির্দেশ করছে, কোনো একজন পুরুষকে কিংবা কোনো একজন মহিলাকে নির্দেশ করছে না। তারপরে আসছে তোমার সিটি, ভিলেজ, টাউন, রিভার, মাউন্টেন, স্কুল। এই যে শব্দগুলো বললাম এগুলো প্রত্যেকটাই একটা জাতি কিংবা একটা সাধারণ নাম বোঝাচ্ছে। এই যে সিটি বলতে তোমার সকল সিটিকে বোঝাচ্ছে, ভিলেজ বলতে সকল ভিলেজকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা ভিলেজ কিংবা নির্দিষ্ট একটা সিটিকে বোঝাচ্ছে না, ঢাকা সিটিকে বোঝাচ্ছে না, সকল সিটি বলতে সকল সিটিকে বোঝাচ্ছে, ঢাকা সিটি, নিউ ইয়র্ক সিটি, ইন্ডিয়ান যে তোমার দিল্লি সিটি, এরকম যা আছে সকল সিটিকে বোঝাচ্ছে। তো পরবর্তীতে আরও কিছু ওয়ার্ড আছে, সেগুলো হচ্ছে ডগ, ক্যাট, কাউ। এখানে ডগ, ক্যাট, কাউ বলতে এই যে যত ডগ আছে সকল ডগ, যত ক্যাট আছে সকল ক্যাট, যত কাউ আছে সকল কাউকে বোঝাচ্ছে। তারপর তোমার বার্ড, বুক, পেন, চেয়ার, টেবিল, এখানে সকল পাখি, সকল বই, সকল কলম, সকল চেয়ার, সকল টেবিলকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। তো চলো দুইটা এক্সাম্পল দেখি সেন্টেন্স থেকে আমরা এই কমন নাউন নির্ণয় করব দুইটা এক্সাম্পলের মাধ্যমে। প্রথম এক্সাম্পলটা হচ্ছে দ্য বয় ইজ প্লেয়িং। দ্য বয় ইজ প্লেয়িং, ছেলেটি খেলছে। ছেলে, এখানে বয় বলছে কিন্তু কোনো নাম কিন্তু উল্লেখ করছে না, কোনো নির্দিষ্ট কোনো ছেলের কথা বলছে না, এখানে বলছে শুধু ছেলেটি খেলছে বা ছেলেরা খেলছে, এরকম কিছু একটা। তো এখানে এই যে বয় শব্দটা তোমার এখানে একটা, এটা কমন নাউন, সকল ছেলেকে বোঝাচ্ছে। এবং পরবর্তী সেন্টেন্সে আছে আ সিটি ইজ ভেরি ক্রাউডেড। একটি শহর সবসময় কিংবা খুবই তোমার কি ভিড় থাকে বা ঘনবসতিপূর্ণ, এরকম কিছু একটা। তো এখানে সিটি বলতে সকল সিটিকে বোঝাচ্ছে। ঢাকা সিটি ইজ ভেরি ক্রাউডেড এটা বোঝাচ্ছে না, নিউ ইয়র্ক সিটি ইজ ভেরি ক্রাউডেড এটা বলছে না, বলছে যে আ সিটি ইজ ভেরি ক্রাউডেড, একটি শহর বলতে সকল শহরকে বোঝাচ্ছে, যে সকল শহরই ক্রাউডেড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা পরবর্তীতে যাই, পরবর্তী প্রকারটা হচ্ছে কালেকটিভ নাউন। তো এখন আমরা কালেকটিভ নাউন সম্পর্কে জানবো। কালেকটিভ নাউন কাকে বলে?
কালেকটিভ নাউনের বাংলাটা হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। আর কালেকটিভ নাউন কাকে বলে? এটা হচ্ছে তোমার এখানে কালেকটিভ নাউন বলতে তোমার অনেকগুলো ব্যক্তি বা বস্তু বা স্থানের নামকে একত্রে বোঝাতে কালেকটিভ নাউন ব্যবহার করা হয়। তো চলো কিছু কালেকটিভ নাউনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখি। প্রথমেই আসছে তোমার টিম। টিম অর্থ একটা দল। দল বলতে এখানে কিন্তু অনেকজন লোকের একটা সমাগমকে বোঝাচ্ছে, অনেকজন লোকের একটা সমারোহকে বোঝাচ্ছে। এখানে কিন্তু একজন বা দুইজন না, অনেকজন বোঝাচ্ছে, তাই এটা একটা কালেকটিভ নাউন। তারপরে আসছে তোমার ক্লাস। ক্লাস কিন্তু একজন ছাত্র দেওয়া হয় না, ক্লাসে অনেকগুলো ছাত্র থাকে, তাই এটা একটা কালেকটিভ নাউন। তারপর ফ্যামিলি, কমিটি, ক্রাউড, আর্মি, নেভি, এগুলো হচ্ছে তোমার এই যে আর্মি, নেভি, এগুলো এক একটা দলের নাম কিংবা বাহিনীর নাম। নেভি তোমার নৌবাহিনী, আর্মি সৈনিক, সেনাবাহিনী, এরকম। ক্রাউড ঘনবসতি কিংবা তোমার কি বলে এটাকে, ক্রাউড তো ক্রাউডই হয়। তারপরে তোমার আসছে যে ফ্লক। ফ্লক অর্থ কি? ফ্লক অর্থ হচ্ছে পাখির যেই ঝাঁক, সেটাকে বোঝাচ্ছে, পাখির ঝাঁক। এখানে ফ্লক বলতে কিন্তু শুধু কোনো একটা নির্দিষ্ট পাখিকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে পাখির ঝাঁক। তারপর আসছে তোমার হার্ড। হার্ড অর্থ হচ্ছে পশুর পাল। হার্ডের বাংলা কি? পশুর পাল। এখানে যে কোনো একটা নির্দিষ্ট পশুকে বলছে না, পশুর পাল বলছে, মানে একটা পালের ভেতরে কিন্তু অনেক পশু থাকে। যেমন ঘোড়ার পাল থাকে, ছাগলের পাল থাকে, গরুর পাল থাকে, এই পালে কিন্তু অনেক পশু থাকে। তারপর হচ্ছে তোমার বাঞ্চ। বাঞ্চ অর্থ হচ্ছে গুচ্ছ। গুচ্ছ, একগুচ্ছ আঙুর, একগুচ্ছ টমেটো, এরকম যাই আছে, যেটা গুচ্ছ আকারে থাকে, যেখানে অনেকগুলো জিনিস থাকে। যেমন আঙুরের গুচ্ছের কিন্তু একটা আঙুর থাকে না, অনেকগুলো আঙুর মিলেই কিন্তু একটা আঙুরের গুচ্ছ হয় বা ছড়া হয়। তারপরে আছে তোমার গ্রুপ। গ্রুপ অর্থ কি? এটাও জানি আমরা, গ্রুপ অর্থ দল। দল বলতে কি? অনেকগুলো লোকের সমাহারকে বোঝাচ্ছে। তারপর জুরি। জুরি একটা নতুন শব্দ তোমাদের কাছে হয়তো হইতে পারে। এই জুরি শব্দের অর্থ হচ্ছে নির্ণায়ক সভা। মানে একটা সভা গঠন করে, যে কেউ একটা কিছু করেছে, তো সে কি এটা কি মানে সে কি নির্দোষ না দোষী, এটার জন্য একটা সভা গঠন করা হয়। সেই সভা কিন্তু একজনের নিয়ে গঠন করা হয় না, অনেকজনকে নিয়ে গঠন করা হয়। তাই জুরি শব্দটাও একটা কি কালেকটিভ নাউন। তারপর আসছে তোমার স্টাফ। স্টাফ অর্থ কর্মী। কর্মী বলতে কিন্তু এখানে সকল কর্মীকে বোঝাচ্ছে, অনেকগুলো কর্মীকে বোঝাচ্ছে। কর্মী বলতে এখানে অনেকগুলো কর্মীকে বোঝাচ্ছে, একটা কর্মীকে বোঝাচ্ছে না, তাই এটা একটা সমষ্টিবাচক কিংবা কালেকটিভ নাউন। তো চলো কিছু উদাহরণ দেখি এবং সেই উদাহরণ থেকে কালেকটিভ নাউন নির্ণয় করি। তো প্রথমে আসছে আ টিম ইজ প্লেইং ফুটবল। একটি দল ফুটবল খেলছে। একটি দল ফুটবল খেলছে। এখানে কিন্তু একজন বা একটি বয় বা একটি গার্ল বা রহিম, করিম, এরকম নির্দিষ্ট কেউ উল্লেখ করা নেই। একটি দল বলছে। দল বলতে আমরা কি বুঝি? যে অনেকগুলো লোকের সমাহার। আর অনেকগুলো লোকের সমাহার থাকলেই কি সেটা সমষ্টিবাচক কিংবা কালেকটিভ নাউন। তাই এখানে টিম শব্দটা এই সেন্টেন্সের মধ্যে একটা কালেকটিভ নাউন। তো পরবর্তী আরেকটা দেখি। দ্য ফ্লক অফ বার্ডস ফ্লাইং। দ্য ফ্লক অফ বার্ডস ফ্লাইং। পাখির ঝাঁকটি উড়ছে বা উড়ে যাচ্ছে। এইখানে কিন্তু পাখি, একটা নির্দিষ্ট পাখি, টিয়া, ময়না, এরকম কোনো নির্দিষ্ট পাখির কথা বলছে না। এখানে বলছে কি একটি পাখির ঝাঁক। একটি পাখির ঝাঁকে কিন্তু অনেকগুলো তোমার থাকে, কি বলে সেটাকে, অনেকগুলো পাখি থাকে। তাই এই ফ্লক অফ বার্ডস বলতে অনেকগুলো একটা ঝাঁককে বোঝাচ্ছে। তাই এখানে এই সেন্টেন্সের মধ্যে ফ্লক শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী যেই প্রকারটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা ম্যাটেরিয়াল বলতেই বুঝতে পারছি কি, এটা দ্বারা বোঝাচ্ছে পদার্থ, মানে পদার্থবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউনের বাংলা কি? পদার্থবাচক বিশেষ্য। যেই মানে যেটা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, যে পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি করা যায়, সেটাই হচ্ছে পদার্থবাচক বিশেষ্য। তো চলো কিছু পদার্থবাচক বিশেষ্যের যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো দেখি। প্রথমেই আসছে তোমার গোল্ড। গোল্ড অর্থ কি আমরা সেটা জানি, সোনা। তারপর সিলভার, রূপা, আয়রন, লোহা, কপার, হচ্ছে তামা। এই যে যতগুলো পদার্থের কথা বলছি, এগুলো সবগুলো দিয়ে কোনো না কিছু তৈরি করা যায়। গোল্ড দিয়ে তোমার কি বলে গহনা তৈরি করা যায়, সিলভার, রূপা দিয়েও গহনা, আয়রন, লোহা, এটা দিয়ে বিভিন্ন আসবাবপত্র, কপার, তামা দিয়ে তোমার ধরো ফ্যান কিংবা ইলেকট্রিক বস্তু তৈরি করা হয়। তারপর আসছে তোমার উড অর্থ কাঠ, গ্লাস অর্থ কাঁচ, তারপর প্লাস্টিক তো প্লাস্টিকিং, তারপর স্টোন পাথর,
এই যে তোমার ওয়ার্ডগুলো বললাম, এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন আসবাবপত্র কিংবা যে কোনো একটা কিছু তৈরি করা যায়। তারপর আসছে তোমার রাইস, মিল্ক, ওয়াটার, সল্ট। যেমন রাইস অর্থ ভাত, মিল্ক দুধ, ওয়াটার পানি, সল্ট অর্থ লবণ, সুগার চিনি, অয়েল তেল, কটন সুতা, পেপার, তোমার এই কাগজ, এই প্রত্যেকটা উপাদান দিয়ে কিন্তু কিছু না কিছু তৈরি করা যায়। তাই এই প্রত্যেকটা উপাদান হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন কিংবা পদার্থবাচক বিশেষ্য। তো চলো দুইটা সেন্টেন্সের থেকে আমরা এই কিংবা এক্সাম্পল থেকে আমরা এই ম্যাটেরিয়াল নাউনকে নির্ণয় করব। তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে তোমার দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। রিংটি সোনার তৈরি। রিংটি কিসের তৈরি? সোনার তৈরি। এখানে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, কি দিয়ে তৈরি? সোনা দিয়ে তৈরি। গোল্ড শব্দটা কি? এটা তোমার দেখতেই দেখা যাচ্ছে যে সেন্টেন্স এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। অবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। আর এই যে অবজেক্ট নামক যেই তোমার গোলটা, এটা কিন্তু একটা পদার্থবাচক বিশেষ্য। এটা দিয়ে কিছু না কিছু তৈরি করা যায়। যেরকম এখানে এই সেন্টেন্সে রিং তৈরি করতে কি ব্যবহৃত হয়েছে? গোল্ড। তাই গোল্ড এখানে একটা পদার্থবাচক বা ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখি। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। জীবনের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। জীবনের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। এই যে পানি, ওয়াটার, যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা পদার্থ। এটা দিয়ে আমরা কি করে তোমার জুস বানাতে পারি, স্যালাইন বানাতে পারি, অনেক কিছু এই পানি দিয়ে তৈরি করা যায়। একটা রুটি বানাবা, সেখানেও তুমি পানি দিয়ে তোমাকে আটা গুলতে হবে। তো এই যে পানিটা, এটা কিন্তু একটা পদার্থ। তাই এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, পদার্থবাচক বিশেষ্য। তারপর সর্বশেষ না, মানে 5 নম্বরে আছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গুণবাচক বিশেষ্য, যেটা দ্বারা সাধারণত দোষ গুণ বোঝায়, যেটা আমরা সাধারণত ছুঁয়ে দেখতে পারি না, ধরে দেখতে পারি না, জাস্ট অনুভব করতে পারি। এই যে নাউনগুলো আমরা সাধারণত ছুঁয়ে দেখতে পারি না, ধরে দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, জাস্ট অনুভব করতে পারি, তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো চলো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো দেখি। প্রথমে আসছে তোমার অনেস্টি। অনেস্টি অর্থ হচ্ছে সততা। এটাকে আমরা টাচ করতে পারি, ছুঁয়ে দেখতে পারি। কে সৎ সেটাকে আমরা মানে কি বলে ধরে দেখতে পারি যে সে সৎ? পারি না, জাস্ট ধারণা করি বা অনুভব করি যে সে সৎ তার কাজের মাধ্যমে। তারপর আছে ট্রুথ, সত্যি। সত্যি বলছে, এটা আমরা জাস্ট ধারণা করি যে হ্যাঁ সে যেটা বলছে হয়তো বা সত্যি বলছে, কিন্তু যে সত্যি বলছে না মিথ্যা বলছে এটা কিন্তু আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না। যদি করতে পারতাম তাহলে তো আমরা বুঝতেই পারতাম যে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। পরবর্তী আছে ব্রেভিয়ারি, মানে সাহসিকতা। কাইন্ডনেস, দয়ালু। লাভ, ভালোবাসা। অ্যাঙ্গার, রাগান্বিত হওয়া বা রাগ। ফেয়ার অর্থ ভয়। তারপর ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। বিউটিফুল, সুন্দর বা বিউটিফাই, সুন্দর। উইজডম, বুদ্ধি। হ্যাপিনেস, সুখ। স্যাডনেস, দুঃখ। তারপর ফ্রিডম, স্বাধীনতা। জাস্টিস, কী বলে, ন্যায় বিচার। তারপর পিস, শান্তি। এই যে প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা একটাও ধরতেও পারছি না, ছুঁতেও পারছি না। প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে আমাদের ফিলিং কিংবা অনুভূতি, আমরা জাস্ট অনুভব করতে পারি। তাই এই সবগুলো ওয়ার্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো চলো দুইটা এক্সাম্পলের থেকে আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্ণয় করব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই কি? মহৎ গুণ বা এরকম কিছু একটা অর্থ। তো এই যে অনেস্টি শব্দটা, অনেস্টি অর্থ সততা। এই সততা যে শব্দটা, এটাকে আমরা ধরতে পারছি, ছুঁতে পারছি কিংবা স্পর্শ করতে পারছি? পারছি না। তাই এটা একটা গুণ বোঝাচ্ছে, এটা একটা গুণ বা দোষ বোঝাচ্ছে। তাই এখানে এই অনেস্টি শব্দটা এই সেন্টেন্সের মধ্যে একটা কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার অনেস্টি কি? একটা অ্যাডজেক্টিভটা আমরা জানি, দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে একটা নাউন কিন্তু তার অবস্থা ভেদে অ্যাডজেক্টিভও হতে পারে আবার নাউন হতে পারে। এই সেন্টেন্সে কিন্তু অনেস্টি তোমার নাউন, কারণ সে সাবজেক্টের জায়গায় আছে। কিন্তু এই অনেস্টিটাই যদি আরেকটু ভার্বের পরে থাকতো তাহলে কিন্তু সেটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে যেত। তো পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখি। এই যে সম্পর্কে যেটা বললাম, নাউনের যেই কখন অ্যাডজেক্টিভ হয়, কখন অ্যাডভার্ব হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে বলা হবে তোমাদের। আশা করি তোমরা ভিডিওটা না টেনে পুরোপুরি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা, তাহলে অবশ্যই নাউন সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। একেবারেই ফুল ডাউট ক্লিয়ার একটা ভিডিও তৈরি করে দিচ্ছি তোমাদের জন্য।
যাতে করে তোমরা নাউন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে পারো। তো পরবর্তী যেই এক্সাম্পলটা সেটা দেখি। কাইন্ডনেস মেক্স এ ম্যান গ্রেট। দয়া বা দয়ালু বা দয়া মানুষকে মহৎ করে তোলে। এখানে যে দয়া কিংবা দয়ালু যে বিষয়টা, কাইন্ডনেস, এই যে বিষয়টা, এটা কি আমরা কি ধরতে পারি, ছুঁতে পারি? জাস্ট দেখতে পারি তার কাজের মাধ্যমে যে সে একটু দয়ালু, সে দয়া করে মানুষের ওপর কিংবা পশু পাখির ওপর। এই যে কাইন্ডনেস শব্দটা এই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তোমাদেরকে আরও দুইটা নাউনের কথা বলেছিলাম প্রকারভেদ, সেগুলো কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই যে পাঁচটা তোমার শিখলাম, প্রকারভেদ শিখলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পাঁচটার মধ্যে যে কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা নাউন সাধারণত তোমার আনকাউন্টেবল হয়ে থাকে, যেটাকে গণনা করা যায় না। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ভালোভাবে বলবো, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা কাউন্টেবল নাউনে চলে যাই। কাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউন সাধারণত গণনা করা যায়, সংখ্যা, পরিমাণ ইত্যাদি গণনা করা যায়, গোনা যায়, 1টা 2টা 3টা 4টা 5টা এরকমভাবে গোনা যায়, সেইটাইকেই বা সেই নাউনকেই কাউন্টেবল নাউন বলে, গণনা করা যায়। আর এই কাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার কিংবা একবচন, প্লুরাল কিংবা বহুবচনও হতে পারে। এবং এই কাউন্টেবল নাউন এ এবং এন এবং সংখ্যা এই কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা যায়। কারণ যেহেতু আমরা গুনতে পারছি, এ দ্বারা সাধারণত একটি বোঝায়, এন দ্বারা সাধারণত একটি বোঝায়, তারপর সংখ্যা 1 2 3 এগুলো দ্বারা তো গোনা বোঝায়। তাই এ বা এন এই শব্দ দুটা এবং তোমার বিভিন্ন সংখ্যা বা নাম্বার এই কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা যায়। তো চলো কিছু কাউন্টেবল নাউন দেখি কিংবা কাউন্টেবল নাউনের ওয়ার্ডসগুলো দেখি। প্রথমে আসছে তোমার পেন, কলম, এটা কিন্তু গোনা যায়। বুক, গোনা যাচ্ছে, কতগুলো বই আছে, গোনা যাচ্ছে। চেয়ার, টেবিল, এগুলো গোনা যাচ্ছে। তারপর অ্যাপেল মানে আপেল, পর ম্যাঙ্গো, আম, এগুলো কিন্তু আমরা গুনতে পারছি। এরকম না যে এগুলো গোনা যাচ্ছে না, এরকম কোনো বিষয় না। এগুলো আমরা 1টা 2টা করে গুনতে পারছি। 1 কেজিতে কয়টা আপেল আসছে বা 2 কেজিতে কয়টা আম আসছে, এটা আমরা গুনতে পারছি। তারপর তোমার স্টুডেন্ট, টিচার, সিটি, ডগ, বয়, গার্ল, এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমরা গুনতে পারছি। কয়জন টিচার আছে, কয়জন স্টুডেন্ট আসছে, তারপর কয়টা সিটি আছে একটা দেশের মধ্যে কিংবা পৃথিবীর মধ্যে, কয়টা কুকুর আছে একটা এরিয়ার ভেতরে, কয়টা গার্ল আছে, কয়টা বয় আছে, এগুলো সব আমরা গুনতে পারছি। তাই এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। চলো 2টা উদাহরণ দেখি, সেন্টেন্সের উদাহরণ, যার মধ্য থেকে আমরা কাউন্টেবল নাউন নির্ণয় করব। প্রথমে হচ্ছে তোমার আই হ্যাভ আ পেন। আই হ্যাভ এ পেন মানে হচ্ছে আমার একটি কলম আছে। কয়টি কলম আছে? একটি কলম আছে। তাই এখানে এ পেন হচ্ছে তোমার একটা কাউন্টেবল নাউন। এবং দেখো এই পেন শব্দটার আগে এ ব্যবহৃত হয়েছে, যেহেতু এটা একটা কাউন্টেবল নাউন পেন শব্দটা, তাই এখানে একটা কাউন্টেবল পেন এখানে একটা কাউন্টেবল নাউন, এর আগে এ ব্যবহৃত হয়েছে। তো পরবর্তী হচ্ছে শি বট 2 অ্যাপেলস। সে 2টা আপেল ক্রয় করেছে। এখানে অ্যাপেলস কিন্তু গণনা করা যাচ্ছে, যার ফলশ্রুতিতে এই অ্যাপেলসের আগে সংখ্যা বা নাম্বার ব্যবহার করা হয়েছে। কয়টা? 2টা, 2। শি বটস 2 অ্যাপেলস, 2টা আপেল ক্রয় করেছে। তাই এখানে অ্যাপেল শব্দটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। পরবর্তীতে যাই আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউন সাধারণত গণনা করা যায় না, 1টা 2টা 3টা 4টা এরকম গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকেই আনকাউন্টেবল নাউন বলে। আর আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার হয়। আর এগুলোর আগে তোমার এ বা এন ব্যবহার করা যায় না। তবে এগুলোর আগে কিছু ওয়ার্ড ব্যবহার করা যায়, যেমন সাম, মাচ, আ লট অফ, লিটল, এই শব্দগুলো আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা যায়। তো চলো কিছু আনকাউন্টেবল নাউন ওয়ার্ডসগুলো দেখি। প্রথমে হচ্ছে তোমার ওয়াটার, অর্থাৎ পানি। পানি কি আমরা গণনা করতে পারি? কয়টা পানি? 2টা 3টা 4টা এরকম গণনা করতে পারি? পারি না। তারপর মিল্ক, রাইস, সুগার। এই যে রাইস, সুগার, এগুলো কি 1 কেজিতে কয়টা রাইস আছে? 1 কেজিতে কয়টা সুগারের দানা আছে, চিনির দানা আছে, আমরা কি গুনতে পারবো? পারবো না। তাই এটা হচ্ছে একটা
আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে তোমার টি, কফি, অয়েল, এয়ার, গোল্ড, সিলভার, অনেস্টি, ইনফরমেশন, এগুলোর একটাও কিন্তু আমরা গুনতে পারছি না, জাস্ট পরিমাপ করতে পারছি। তাই এখানে এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। তো চলো দুটো উদাহরণের মাধ্যমে আমরা সেন্টেন্স থেকে আনকাউন্টেবল নাউন নির্ণয় করি। প্রথমে হচ্ছে তোমার প্রথম এক্সাম্পলটা হচ্ছে উই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে। উই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, আমরা প্রতিদিন পানি পান করি। এখানে যে পানি শব্দটা ওয়াটার, এটাকে আমরা গুনতে পারছি কয়টা পানি পান করছি, একটা, দুইটা, তিনটা। একটা যদি বিস্কিটের প্যাকেট থাকে, আমরা কয়টা বিস্কিট খাচ্ছি প্রতিদিন সেটা নির্ণয় করা যাবে, কিন্তু এক গ্লাসে কতটুকু বা কয়টা পানি আছে গুনতে পারবো আমরা? পারবো না। তাই ওয়াটার এখানে একটা আনকাউন্টেবল নাউন। পরবর্তীতে আসছে তোমার পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে যে অনেস্টি, সততা, এটাকে গোনা যাচ্ছে? তার সততা একটা না দুইটা না তিনটা, এটা কিন্তু আমরা গুনতে পারছি না, জাস্ট পরিমাপ করতে পারছি কিংবা অনুভব করতে পারছি যে সে সৎ এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। হ্যাঁ, এখানে এই সততা, অনেস্টি শব্দটা কিন্তু আমরা গণনা করতে পারছি না। তাই এটা নাউন হওয়ার সত্ত্বেও এটা নাউন তোমার নাউন, বাট আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল না। আর এটা কখনোই তোমার প্লুরাল হবে না, অলওয়েজ সিঙ্গুলার হবে। কি বলেছি? আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। আর এই যে কাউন্টেবল, কিছু কাউন্টেবল এবং কিছু আনকাউন্টেবল নাউন সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার আছে, সেগুলো চলো দেখে নিই। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন তোমার আবার একই রকম মিনিং হয়, কিন্তু একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। একই রকম মিনিং, দেখতে মনে হবে যে একই রকম, কিন্তু দুইটার অর্থ দ্বারা আলাদা, এবং এগুলো একটা গণনা করা যায় আর একটা গণনা করা যায় না। তো চলো কিছু এরকম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানি, যেগুলোর মিনিং একই রকম বাট এগুলোর অর্থ অন্যরকম দাঁড়ায়, যার কারণে একটা কাউন্টেবল হয়ে যায় আর একটা আনকাউন্টেবল হয়ে যায়। তো প্রথমেই উদাহরণগুলো দেখি, ওয়ার্ডসগুলো দেখি। প্রথমে হচ্ছে তোমার ক্লাইমেট এবং পরেরটা হচ্ছে ওয়েদার। ক্লাইমেট এবং ওয়েদার আমাদের কাছে একই রকম অর্থ মনে হতে পারে, কিন্তু ক্লাইমেটের অর্থটা কি হচ্ছে তোমার জলবায়ু, এবং ওয়েদার এটার অর্থ দাঁড়াচ্ছে আবহাওয়া। এই যে জলবায়ু যে বিষয়টা, এটা কিন্তু কাউন্টেবল, কারণ একটা দেশের জলবায়ু একরকম বা দুই রকম হতে পারে, যেটা আমরা গণনা করতে পারি। যেরকম তোমার আমাদের যে বাংলাদেশের জলবায়ু, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ, একটু না গরম না শীত, এরকম মিলিয়ে একটাই জলবায়ু। তো কিন্তু ওয়েদার যে বিষয়টা, আবহাওয়া, দেখো আমাদের একটা দিনের মধ্যে আবহাওয়া একবার এক এক রকমভাবে চেঞ্জ হয়। কখন কোন আবহাওয়া হয়ে যায় বলা যায় না। এটা গণনা করার কোনো প্রক্রিয়াই নেই। কখন কোন সময় কোনটা হয়ে যায় বলা যায় না। আবহাওয়ার যে প্রক্রিয়াটা বা কিংবা আবহাওয়ার যে ধরনটা, এটা কখনোই গণনা করা সম্ভব না। তাই এই আবহাওয়া বা ওয়েদার যে শব্দটা, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কিন্তু যে ক্লাইমেট যে শব্দটা, জলবায়ু, এটা কিন্তু গণনা করা যায়। যে আমাদের বাংলাদেশের একটাই জলবায়ু, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ। অন্যান্য দেশে বিভিন্ন ধরনের জলবায়ু থাকতে পারে, কিছু দেশে তোমার শীত বেশি, কিছু দেশে গরম বেশি, এরকম। এটা হচ্ছে তাদের জলবায়ু, তাদের একটা জলবায়ু। বা এরকম হতে পারে একটা দেশে কিছু একটা সময় পর্যন্ত গরম থাকে, আর আরেকটা সময় পর্যন্ত শীত থাকে। তার মানে তাদের দেশের জলবায়ুটা দুইটা, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা বা শীত। তো জলবায়ু যে বিষয়টা, ক্লাইমেট, এটা কাউন্টেবল, এটা গণনা করা যায়, কিন্তু ওয়েদার এটা কিন্তু গণনা করা যায় না। তার পরবর্তী ওয়ার্ডটা দেখি, লাভ, অর্থ হাসি। আর পরবর্তী তোমার আরেকটা আসছে লটার, মানে হাস্য। হাসি, কে হাসছে, কখন হাসছে, কিংবা কয়জন হাসছে, এটা আমি গণনা করতে পারছি। কিন্তু হাস্যকর একটা বিষয়, এই হাস্যকর বিষয়টা নিয়ে কয়জন হেসেছে, এটা কখনোই গণনা করা সম্ভব না। কারণ এই একটা হাস্যকর বিষয়টা নিয়ে কতজন যে হেসেছে, এটা কি আমি জানি? কখনোই এটা জানাও সম্ভব না এবং এটা গণনা করাও সম্ভব না। তাই একই রকম অর্থ দাঁড়ায় হাসি এবং হাস্যকর, কিন্তু এই হাসি, লাভ, এটা কাউন্টেবল, এবং লাটার এটা কিন্তু কাউন্টেবল না, এটা হচ্ছে আনকাউন্টেবল। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো তোমার জব, জব অর্থ চাকরি, এবং এইরকমই আরেকটা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ক, অর্থ কাজ। জব অর্থ তোমার অনেক সময় কাজ বলা যায়,
এবং ওয়ার্ক অর্থ তো কাজ, এটা আমরা জানি। কিন্তু জব, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের জব থাকতে পারে। কয়টা জব আছে? এক বড় পোস্ট থেকে নিয়ে ছোট পোস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের জব থাকতে পারে, যেটা আমরা গণনা করতে পারি। কিন্তু কাজ, ওয়ার্ক, এটা কিন্তু গণনা করা যায় না। একটা ব্যক্তির কাজ হচ্ছে, জব হচ্ছে, ধরো তোমার চাকরি হচ্ছে, সেটা সকাল 8টা থেকে 5টা পর্যন্ত যে কোনো একটা বিষয়, কিংবা ধরো কম্পিউটারে MS ওয়ার্ড বা এক্সেল নিয়ে কাজ করছে, কিন্তু এটা হচ্ছে তার চাকরি। এছাড়াও কিন্তু সে আরো অনেক কাজ করে, তার পার্সোনাল কাজ করে, অফিসের কাজ করে, যাতায়াতের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করে। এগুলো কিন্তু গণনা করা সম্ভব না। তুমি একটা দিনের ভিতরে কত ধরনের কাজ করেছো, এটা কখনোই তুমি গণনা করতে পারবে না। তাই ওয়ার্ক যে শব্দটা, এটা হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু জব এটা হচ্ছে কাউন্টেবল, এটা গণনা করা যায়। তো এরকম আরও কিছু ওয়ার্ড আছে, সেগুলো দেখি। যেমন মেশিন অর্থ যন্ত্রপাতি, কিন্তু মেশিনারি এটা হচ্ছে না, মেশিন অর্থ যন্ত্র, আর মেশিনারি অর্থ যন্ত্রপাতি। যন্ত্র বলতে এখানে একটা বিষয়কে বোঝাচ্ছে, কিংবা অনেকগুলো বিষয়, অনেকগুলো যন্ত্র আমরা নির্ণয় করতে পারি। কিন্তু যন্ত্রপাতি বলতে যে কত যন্ত্রপাতিকে বোঝাচ্ছে, এটা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়, তাই এটা আনকাউন্টেবল। পরবর্তীতে তোমার ট্রাফিক জ্যাম, যানজট। ঢাকা শহরেও যানজট হয়, চট্টগ্রাম শহরেও যানজট হয়, এটা কিন্তু আমরা গণনা করতে পারছি। কিন্তু তোমার যে ট্রাফিক, যানবাহন, ট্রাফিক অর্থ কি? যানবাহন, এটা কিন্তু গণনা করা সম্ভব নয়। যে আমাদের বাংলাদেশে কতগুলো যানবাহন আছে, গণনা করা কখনো কি সম্ভব? তুমি পারবা? পারবা না। তাই এই ট্রাফিকটা হচ্ছে তোমার আনকাউন্টেবল, কিন্তু ট্রাফিক জ্যাম এটা হচ্ছে কাউন্টেবল নাউন। তারপর হচ্ছে তোমার সানবিম, সূর্য কিরণ, এটা তোমার একটা স্থানে হচ্ছে, ধরো সূর্যের একটা কিরণ বা রশ্মি পড়েছে, এটা তুমি দেখতে পাচ্ছ যে এই স্থানে পড়েছে, ওই স্থানে পড়েছে, ওই স্থানে পড়েছে, এরকম এটা গণনা করা যায়। যে সূর্যের কিরণটা ধরো একটা গ্রামে পড়েছে, অন্য আরেকটা গ্রামে পড়েছে, আরেকটা গ্রামে পড়েছে। কিন্তু এই যে তোমার সানশাইন বা সানলাইট, এটার অর্থ হচ্ছে রোদ। রোদের যে আলোটা, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট গ্রাম বা আরেকটা নির্দিষ্ট গ্রামে পড়ে না, পুরো বিশাল একটা এলাকা নিয়ে পড়ে, তাই না? কিন্তু এটা কিন্তু গণনা করা সম্ভব না। কিন্তু সানলাইট, সানবিম, সূর্য রশ্মি কিংবা সূর্য কিরণ, এটা গণনা করা সম্ভব। তারপর সানফ্লেক না স্নোফ্লেক হচ্ছে তুষার কণা। আকাশ থেকে যে তুষার পড়ে, সেটার যে কণা, এগুলো আমরা গণনা করতে পারি। বাট স্নো, যে তুষার, সেটা কিন্তু আমরা গণনা করতে পারি না। তাই তুষার বা স্নো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, এটা গণনা করা যায়, কিন্তু অ্যাডভার্টাইজিং, বিজ্ঞপ্তি, এটা গণনা করা যায় না, তাই এটা আনকাউন্টেবল। তারপর জার্নি, যাত্রা। তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছ, কিংবা ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছ, কিংবা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছ, এগুলো তুমি গণনা করতে পারছো। বাট ট্রাভেল, ভ্রমণ, তুমি এই রাস্তার ভেতরে, এই যে তুমি ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছ, এই রাস্তার ভিতরে তুমি যে কতগুলো ভ্রমণ করেছো এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটার কোনো হিসাব নেই। তাই এই ট্রাভেল যে শব্দটা, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো তোমাদের সামনে দিয়েছি, এই ওয়ার্ডগুলো খুবই ভালোভাবে মুখস্থ করবা। কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সেই বোঝার উপর ভিত্তি করে একটা কোয়েশ্চেনে যদি তোমার কোয়েশ্চেন আসে যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, আশা করি তোমরা চিনতে পারবা। তো চলো, এখন আমরা এমন কিছু ওয়ার্ড দেখব। আমরা সাধারণত জানি তোমার এস লাগালে কোনো একটা নাউনের সাথে এস যোগ করলে সেটাকে আমরা প্লুরাল বানাতে পারি, সিঙ্গুলার থেকে প্লুরাল বানাতে পারি। সিঙ্গুলার মানে কি? এক বচন, প্লুরাল মানে কি? বহু বচন। যেমন ধরো একটা ওয়ার্ড বয়, বয় বলতে এখানে একটা বালককে বোঝাচ্ছে, কিন্তু আমি যদি বলি বয়েস, মানে অনেকগুলো বালক, সাথে কি লাগিয়েছি? এস। এরকমভাবেই তোমার গার্ল, একটা মেয়ে, কিন্তু যদি সাথে এস লাগে গার্লস, এর মানে দাঁড়াচ্ছে অনেকগুলো মেয়ে। আমরা সাধারণত এইভাবে এস লাগিয়েই একটা নাউনকে মানে প্লুরাল করে ফেলি, সিঙ্গুলার থেকে প্লুরাল করে ফেলি। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে আমরা এস লাগালেও সেগুলো প্লুরাল হয় না, সর্বদাই সিঙ্গুলার থাকে। তো চলো এরকম কিছু ওয়ার্ড দেখি যেগুলো তোমার সবসময় সিঙ্গুলার থাকে এস লাগানোর পরেও। প্রথমে আছে, তোমার প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স, এটার বাংলাটা কি জানি আমরা? গণিত। এটা সর্বাবস্থায় দেখতে তোমার প্লুরালের মতো, বাট এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, ম্যাথমেটিক্স। তারপর ফিজিক্স, সাথে এস আছে, কিন্তু এটা
প্লুরাল না, এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড। তারপর তোমার সাথে আরেকটা নিয়ে আসে নিউজ, এটাও কিন্তু তোমার সিঙ্গুলার ওয়ার্ড, প্লুরাল নয়। এখানে যদি নিউজের এসটা বাদ দিয়ে দিই নিউ, এটা কি কোনো অর্থ দাঁড়ায়? আরেকটা ভিন্ন অর্থ দাঁড়ায় যায়। নিউ অর্থ নতুন, কিন্তু নিউজ বলতে এখানে পত্রিকা বোঝাচ্ছে, তাই এটা একটা সিঙ্গুলার নাউন। আর পরবর্তীতে আসছে তোমার ইনিংস, পলিটিক্স, ইকোনমিক্স, ইথিক্স, অ্যাথলেটিক্স, লিঙ্গুইস্টিক্স, মেজলিস, প্রোগ্রেস, অপটিক্স, তারপর মেকানিক্স। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এস আছে, কিন্তু এগুলো দেখতে তোমার প্লুরালের মতো, বাট এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার ওয়ার্ড বা সিঙ্গুলার নাউন। আশা করি বুঝতে পেরেছ। তো আরও কিছু এরকম ওয়ার্ড আছে যেগুলো সব সময় তোমার প্লুরাল হয়, সব সময় প্লুরাল হয়, সেগুলো এস লাগানো থাকুক কিংবা না থাকুক, সেগুলো সব সময় তোমার প্লুরাল হয়, কখনোই সিঙ্গুলার হয় না। যেমন ধরো স্পেকটেকলস মানে চশমা, চশমা, স্পেকটেকলস মানে চশমা, এটা সব সময় তোমার প্লুরাল, এটা কখনোই তোমার সিঙ্গুলার হবে না। এটার আগে যে কোনো বা এটার পরে যে ভার্বটা তুমি ব্যবহার করবা সেটা সবসময় সে মানে কি বলে সেটাকে প্লুরাল নাউনের উপর ভিত্তি করে যে ভার্বটা ব্যবহৃত হয় প্লুরাল ভার্ব বসবে, ঠিক আছে। তারপর সিজার্স, এর মানে হচ্ছে সিজার, দুইটা তোমার দুইটা কেচি একসাথে করে কিন্তু তোমার সিজার তৈরি করা হয়। স্পেকটেকলস যেটা বললাম চশমা, দুইটা গ্লাস একসাথে দিয়েই কিন্তু তোমার চশমা তৈরি করা হয়। তাই আমরা বুঝতেই পারছি যে দুইটা জিনিস দিয়ে যেহেতু এটা তৈরি করা হয়েছে, তাই মানে হচ্ছে এটা একটা প্লুরাল জিনিস কিংবা বহুবচন জিনিস, তাই না। তারপরে আসছে তোমার সানগ্লাসেস, গগলস, ট্রাউজার্স, প্যান্টস, এই যে শব্দগুলো দেখলাম এগুলোর অর্থ কি? সানগ্লাসের হচ্ছে সানগ্লাস আমরা জানি, তারপর গগলস চশমা, সাদা চশমা যেটা ব্যবহার করি, ট্রাউজার্স, প্যান্টস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু দুইটা, যে ট্রাউজার্স আর প্যান্টস আমাদের দুইটা পা ঢোকানো যায় এরকম যে জামাটা, সেটাকে কিন্তু আমরা ট্রাউজার্স বলি কিংবা প্যান্টস বলি, কিন্তু দুইটা অংশ ব্যবহৃত হয়েছে, তাই মানে হচ্ছে এটা একটা প্লুরাল ওয়ার্ড, প্লুরাল নাউন, এটা কখনোই তোমার সিঙ্গুলার হবে না। তারপর তোমার ট্রপস, ওয়েজেস, বিলঙ্গিংস, থ্যাঙ্কস, অ্যামেন্টস, আর্মস, ব্রেসেস, টংস, এই যে প্রত্যেকটা ওয়ার্ড এগুলো সবগুলোই তোমার প্লুরাল, এগুলো কখনোই তোমার সিঙ্গুলার হবে না। কিন্তু আবার দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে তোমার এস লাগানো নাই, কিন্তু এগুলো প্লুরাল, এগুলো কখনো সিঙ্গুলার হবে না। যেমন পিপল, চিলড্রেন, ক্যাটল। পিপল অর্থ হচ্ছে লোক বা মানুষ, এরকম কিছু লোক বোঝাচ্ছে। লোক এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে না, লোক বলতে অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে, তাই এইটা একটা প্লুরাল ওয়ার্ড। তারপর চিলড্রেন, চিলড্রেন বলতে শুধু একটা বাচ্চাকে বোঝাচ্ছে না, বাচ্চারা, চিলড্রেনের অর্থ কি? বাচ্চারা, এখানে অনেকগুলো বাচ্চাকে বোঝাচ্ছে, তাই এটা একটা প্লুরাল ওয়ার্ড। তারপর ক্যাটল, ক্যাটল অর্থ কি? পশুর যে পাল, পশুর পাল, এখানে একটা পশুকে বোঝাচ্ছে না, পশুর পুরো পালকে বোঝাচ্ছে, যে পালের ভেতরে অনেকগুলো পশু থাকে, তাই এই ক্যাটল শব্দটা একটা প্লুরাল ওয়ার্ড। এটার পরের যে ভার্বটা ব্যবহৃত হবে সেটাও তোমার প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে, ঠিক আছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো পরবর্তীতেই আমরা কিছু আনকাউন্টেবল নাউন আছে বা আনকাউন্টেবল ওয়ার্ড আছে যেগুলো সব সময় সিঙ্গেল ভার্বে গ্রহণ করে থাকে, কখনোই প্লুরাল হয় না। তো সেগুলো হচ্ছে তোমার নলেজ অর্থ কি? জ্ঞান, তারপর সিনারি, পোয়েট্রি, ফার্নিচার, জুয়েলারি, হেয়ার, ইনফরমেশন, ট্রাফিক, মিউজিক, ইলেকট্রিসিটি, স্টেশনারি। এই প্রত্যেকটা ওয়ার্ড আনকাউন্টেবল, একটাও কিন্তু কাউন্টেবল নয়। আমরা আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের ভেতরে কোনটা জেনেছি? যেটা কাউন্ট করা যায় সেটাই কাউন্টেবল, এবং যেটা আনকাউন্টেবল সেটা হচ্ছে কখনোই কাউন্ট করা যায় না, গণনা করা যায় না। এই যে নলেজ, আমাদের জ্ঞান, এটাকে গণনা করা যায়? যায় না। তারপর সিনারি, দৃশ্য, এটাকে গণনা করা যায়? আমরা চোখে যা দেখি সবই তো দৃশ্য, এটাকে গণনা করতে পারবো না। তারপর তোমার পোয়েট্রি, ফার্নিচার, জুয়েলারি, এগুলো একটাও গণনা করা যায় না। আর এগুলো সব সময়, এগুলোর পরে যে ভার্বটা হয় সেগুলো সবসময় তোমার সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। তাই এই যে ওয়ার্ডগুলো যেগুলো দিলাম তোমাদের সামনে, আনকাউন্টেবল নাউন, এগুলোর পরে সবসময় তোমার সিঙ্গুলার ভার্ব হবে, আর এগুলো সবসময় তোমার সিঙ্গুলার ওয়ার্ডও, সিঙ্গুলার নাউনও,
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমাদের মোটামুটি তোমার এই যে নাউনের যে প্রকারভেদগুলো সেগুলো সম্পর্কে আমাদের কি বলে খুব ভালো একটা ধারণা নিয়েছি আশা করি। এখন আমরা প্রত্যেকটা নাউন সম্পর্কে জানি, প্রপার নাউন, কমন নাউন, তারপর তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো সব জানি, কালেকটিভ নাউন, পরে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এগুলো সব সম্পর্কে আমরা মোটামুটি ভালো একটা ধারণা নিয়েছি। এখন তোমাদেরকে কিছু ট্রিক্স দেখাবো যার মাধ্যমে তোমরা একটা সেন্টেন্স থেকে কোনটা নাউন সেটা খুবই সহজভাবে চিহ্নিত করতে পারো। তো প্রথম ট্রিক্সটাই হচ্ছে তোমার নাউন চেনার কিছু উপায় হচ্ছে তোমার নেমিং ওয়ার্ড, মানে কি যার নাম আছে তাই তো নাউন, এটা আমরা সকলে জানি। এটা হচ্ছে তোমার প্রথম শর্ত কিংবা প্রথম বৈশিষ্ট্য নাউন চেনার ক্ষেত্রে। নেমিং ওয়ার্ড, যার নাম আছে তাই নাউন, এটা হচ্ছে প্রথম। তারপর হচ্ছে তোমার আর্টিকেল প্লাস ওয়ার্ড, এ অ্যান্ড দা, এরপরে যে ওয়ার্ডটা থাকে তার সব সময় নাউন হয়, তার কি সবসময় নাউন হয়, নাউন ছাড়া এটা অন্য কিছু হওয়ার সুযোগ খুবই কম। তাই আর্টিকেলের পরে এ অ্যান্ড দা এর পরে যে ওয়ার্ডটা থাকে সেটা সবসময় নাউন। এবং কিছু কিছু ক্ষেত্রে যে কোনো একটা ওয়ার্ড প্লাস এস বা ইএস যোগ করলে, যেহেতু আমাদের প্লুরাল হয়ে যায় অনেক ক্ষেত্রে, এই প্লুরাল ওয়ার্ডটা অনেক সময় নাউন হয়, কিন্তু এটা খুবই কম ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। এটা আমাদের ভালোভাবে সেই ওয়ার্ডটা খেয়াল করতে হবে যে এটা অর্থটা কি দাঁড়াচ্ছে, এটা কি প্লুরাল দাঁড়াচ্ছে না সিঙ্গুলার দাঁড়াচ্ছে, এটার উপর ভিত্তি করে আমাদের বুঝতে হবে যে এটা নাউন নাকি নাউন নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও তোমাদের বোঝার ক্ষেত্রে আরও কিছু সুবিধা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে কিছু তোমার ওয়ার্ড আছে যার সাফিক্স দেখে আমরা বুঝতে পারবো এটা নাউন কি নাউন নয়। কিছু এরকম সাফিক্স আছে যেগুলো দেখলেই আমরা সে বুঝতে পারবো যে এটা নাউন। তো কিছু সাফিক্স দেখি। প্রথমেই ধরো তোমার NESS, একটা ওয়ার্ডের পরে যে ওয়ার্ডগুলো থাকে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা নাউন কিনা, তাকে আমরা কি বলে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে তো তোমাদের একটু হলো ধারণা আছে। প্রিফিক্স হচ্ছে শব্দের প্রথম বর্ণগুলো, সাফিক্স হচ্ছে শব্দের শেষের বর্ণগুলো দেখে বুঝতে পারা যে এটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন না প্রোনাউন, এটা বুঝতে পারা। তো কিছু সাফিক্স সম্পর্কে তোমাদেরকে বললাম। সেই সাফিক্সের মধ্যে প্রথম সাফিক্সটা কি বললাম? নেস, তারপর ISM ইজম, তারপর CY, TY, TIUN, CHIF, SHIF, MENT, ANCE, ENCE। এই যে তোমাদের সামনে কিছু ওয়ার্ড দিলাম, এই প্রত্যেকটা সাফিক্সের উপর ভিত্তি করে এই ওয়ার্ডগুলো তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বে এবং এগুলো মুখস্থ করে ফেলবে। তাহলে তোমরা এই যে তোমার নাউন চেনার যে কৌশলটা অবশ্যই অবলম্বন করতে পারবে। এবং এই যে ওয়ার্ডগুলো দিলাম, এছাড়াও এরকম যতগুলো ওয়ার্ড আছে যেগুলোর শেষে এই সাফিক্সগুলো আছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু সাধারণত নাউন হয়ে থাকে। এই ট্রিক্সটা যদি তুমি খাটাতে পারো তাহলে অবশ্যই তুমি একটা সেন্টেন্সের মধ্যে থেকে কোনটা নাউন সেটা পরিপূর্ণভাবে বুঝতে পারবে। তোমাদের বলেছিলাম নাউন তার অবস্থানের উপর ভিত্তি করে এবং সেন্টেন্সের অর্থের উপর ভিত্তি করে এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করে। কেমন? অনেক সময় তোমার নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, অনেক সময় তোমার নাউন অ্যাডভার্বের কাজ করে, অনেক সময় তোমার নাউন ভার্বের কাজটাও করে ফেলে। তার অবস্থানের উপর ভিত্তি করে কিংবা সেন্টেন্সে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটার উপর ভিত্তি করে। তোমার দেখলে মনে হবে যে না এটা নাউন, এটা একটা নাউন শব্দ, কিন্তু এটা নাউন না। সেন্টেন্সে তার অবস্থানের কারণে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নয়তো অ্যাডভার্ব হয়ে গেছে, নয়তো ভার্বের কাজ করছে। তো চলো আমরা এই যে নাউন যে তোমার রূপ পরিবর্তন করে সেটার কিছু উদাহরণ দেখি। প্রথমেই তোমার নাউন যে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা সম্পর্কে জানবো। অনেক ক্ষেত্রেই নাউন তোমার অ্যাডজেক্টিভের কাজ করে। কিভাবে? যখন একটি নাউন আরেকটি নাউনকে বিশেষণ আকারে বর্ণনা করে কিংবা একটি নাউন আরেকটি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তো চলো বিষয়টা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে দিস ইজ আ গোল্ড রিং। দিস ইজ আ গোল্ড রিং, এটা যদি বাংলা অর্থ দাঁড়ায় তোমার এটি একটি স্বর্ণের আংটি।
কিন্তু এই শব্দটায়, এই সেন্টেন্সটায় তোমার গোল্ড এবং রিং দুইটা শব্দ দেখলে তোমাদের মনে হবে যে দুইটাই কিন্তু নাউন। কিন্তু একটা সেন্টেন্সে যদি দুইটা নাউন থাকে, পাশাপাশি যদি দুইটা নাউন থাকে, তাহলে প্রথমটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয়ে যায় নাউন। এটা হচ্ছে তোমাদের মনে রাখার সবচেয়ে সহজ কৌশল, যে যদি একটা সেন্টেন্সে দুইটা নাউন থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এখন তোমাদেরকে ভালোভাবে বুঝাই দেই কিভাবে। সেটা হচ্ছে দেখো, এই যে দিস ইজ এ গোল্ড রিং, এটি একটি স্বর্ণের রিং, কিন্তু এখানে যদি বলতে পারতো দিস ইজ এ রিং, এটি একটি রিং বা আংটি। কিন্তু এই আংটি যে নামক যে নাউনটা, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি? গোল্ড, কি? স্বর্ণের আংটি। এটি একটি স্বর্ণের আংটি, অতিরিক্ত তথ্য দিচ্ছে কিংবা বিশেষণ আকারে বর্ণনা করছে এই গোল্ড শব্দটা। তাই এখানে তোমার গোল্ড শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং কি বললাম তোমাদের প্রথমেই, যে সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে দুইটা সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে যদি দুইটা নাউন থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তাহলে প্রথমে কি আছে এখানে? গোল্ড, তাই গোল্ড একটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। চলো আরেকটা সেন্টেন্স দেখি। ইট ইজ হার স্কুল ড্রেস, ইট ইজ হার স্কুল ড্রেস। এখানে কিন্তু প্রথমে আমরা বলতে পারতাম ইট ইজ হার ড্রেস, এটা তার ড্রেস, কিন্তু বলেছে কি ইট ইজ হার স্কুল ড্রেস, তার স্কুলের ড্রেস, স্কুলের পোশাক বা জামা, তাই না? তো এই যে ড্রেস যে নাউনটা, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য কি দিচ্ছে? যে স্কুলের ড্রেস, স্কুল শব্দটা এটাও কিন্তু নাউন। যদি আলাদাভাবে তোমার বর্ণনা করি তা সেক্ষেত্রে স্কুল শব্দটা এটাও কিন্তু একটা নাউন, এটা আমরা জানি, এটা স্থানের নাম। কিন্তু এখানে পাশাপাশি যেহেতু একটা সেন্টেন্সে পাশাপাশি দুইটা নাউন বসেছে, তাই প্রথম যেই ওয়ার্ডটা স্কুল, এটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং পরবর্তী যে ওয়ার্ডটা ড্রেস, এটা তোমার নাউনের কাজ করছে। আশা করি বুঝতে পেরেছ। এখন নাউন যে তোমার কি বলে ভার্বের কাজ করে সেটা সম্পর্কে জানবো। খুব বেশি ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে তোমার ভার্বের কাজ করে ফেলা এই নাউন। দেখলে তোমার মনে হবে ওয়ার্ডটা বা একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটা দেখলে তোমার মনে হবে যে হ্যাঁ এটা নাউন, কিন্তু সে এখন এই সেন্টেন্সের মধ্যে নাউন না, ভার্বের কাজ করছে। চলো এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। প্রথম এক্সাম্পলটা, আই উইল বুক এ টিকেট, আই উইল বুক এ টিকেট। এটার অর্থটা কি দাঁড়ায়? এখন যদি ভেঙে ভেঙে অর্থটা করি, আই উইল মানে আমি করব, বুক অর্থ বই, আর টিকেট একটি টিকেট, আমি করব একটি বই কিংবা টিকেট। এটা যদি মানে মানে এটার যে আসল যে মিনিংটা সেটা যদি বলি, এটার আসল মিনিংটা দাঁড়ায় আই উইল বুক এ টিকেট, আমি একটি টিকিট বুক করব কিংবা ক্রয় করব। এখানে যে বুক শব্দটা, এখানে বুক শব্দটা তোমার বুক অর্থ বই, ওই অর্থে ব্যবহৃত হচ্ছে না। এখানে বুক শব্দটা তোমার ক্রয় করা অর্থে ব্যবহৃত হচ্ছে। তাই বুক এখানে নাউনের মতন দেখা গেলেও এটা কিন্তু নাউনের কাজ করছে না, এটা তোমার ভার্বের কাজ করছে। এবং তোমার প্রথমে ভালোভাবে যদি ভার্বের সম্পর্কে তোমার ধারণা থাকে তাহলে তোমরা বুঝতে পারবা যে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে কে বসে? ভার্ব বসে, এবং সাবজেক্টের তোমার আই আছে প্রোনাউন হিসাবে, এবং তার পরবর্তীতে বুক শব্দটা এসেছে। আশা করি বুঝতে পেরেছো যে এখানে এই যে বুক শব্দটা এটা তোমার ভার্বের কাজ করছে, কারণ এখানে এই বুক শব্দটা কিন্তু তোমার বই অর্থে ব্যবহৃত হচ্ছে না, হচ্ছে কি ক্রয় করা অর্থে ব্যবহৃত হচ্ছে। তাই বুক শব্দটা এখানে একটা কি ভার্ব, নাউন নয়। এই শব্দটার মধ্যে একটাই নাউন আছে, সেটা হচ্ছে তোমার টিকেট। তোমার মনে হতে পারে যে দুইটা আছে, কিন্তু একটা আছে। বুক শব্দটা এখানে বই অর্থে না, নাউন অর্থে না, ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো আরেকটা এক্সাম্পল দেখি, দে উইল চেয়ার দ্য মিটিং, দে উইল চেয়ার দ্য মিটিং। এই সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় তারা সভায় সভাপতিত্ব করবেন, তারা সভায় সভাপতিত্ব করবেন। এখানে কিন্তু দেখো তোমার চেয়ারের যেই অর্থটা, চেয়ার অর্থ যে চেয়ার কিংবা আসন, সেখানে কিন্তু এই সেন্টেন্সে কিন্তু তোমার আসন অর্থে কিংবা চেয়ার অর্থে ব্যবহৃত হচ্ছে না, হচ্ছে কি অর্থে? সভাপতিত্ব অর্থে, সভাপতিত্ব অর্থে। তাই চেয়ার যে শব্দটা এখানে ওয়ার্ডটা তোমার মানে খালি চোখে যদি সাধারণভাবে আমরা যদি চিন্তা করতে যাই, আমাদের মনে হবে যে না চেয়ার শব্দটা এখানে নাউন, কিন্তু এটার অবস্থান এবং মিনিংয়ের উপর ভিত্তি করে বুঝতে পারতেছি কি যে এখানে চেয়ার শব্দটা তোমার নাউনের কাজ করছে না, করছে কিসের কাজ?
ভার্বের কাজ। তাই এই সেন্টেন্সের মধ্যে চেয়ার শব্দটা হচ্ছে একটা ভার্ব। তো চলো এখন আমরা তোমার নাউন যে অ্যাডভার্বের কাজ করে সেটা সম্পর্কে জানবো। কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু খুবই কম ক্ষেত্রে নাউন তোমার অ্যাডভার্বের কাজ করে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার বোঝার ক্ষেত্রে। এবং খুবই কঠিনভাবে যদি কেউ প্রশ্ন করে নাউন থেকে, তাহলে এটা দিয়ে কোয়েশ্চেন করবে যে একটা সেন্টেন্সে তোমার কিছু ওয়ার্ড দিয়ে দেবে, বলবে যে এখান থেকে তোমার নাউন কিংবা অ্যাডভার্ব খুঁজে বার করতে। তখন তুমি উল্টাপাল্টা বের করে ফেলবা যদি তুমি বিষয়টা পরিপূর্ণভাবে না জানো। তো তোমাকে সেটাই জানাচ্ছি, ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা। তো চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়, তাহলেই তোমরা বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পারবা। তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে হি ওয়েন্ট হোম। এটা অর্থ কি দাঁড়ায়? সে বাড়ি গিয়েছে। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছে বা গিয়েছিল, সে বাড়ি গিয়েছিল। এখানে তোমার প্রথমে মনে হতে পারে যে হোম শব্দটা এটা একটা নাউন, সরাসরি অবজেক্ট হিসাবে আছে, হি প্রোনাউন সাবজেক্ট হিসাবে আছে, ওয়েন্ট ভার্ব, ভার্বের জায়গায় ঠিক মতো আছে, হোম তার জায়গায় ঠিক মতো আছে অবজেক্ট। কিন্তু না, এখানে হোম শব্দটা তোমার একটা অ্যাডভার্ব। কিভাবে? তোমাদেরকে অ্যাডভার্বের যেই সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছিলাম সেখানে কি বলেছিলাম যে অ্যাডভার্ব চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হাউ, ওয়্যার এবং ওয়েন দ্বারা কোয়েশ্চেন করবা। তাহলে যে আনসারটা বের হবে, যে ফলাফলটা বের হবে, সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এই সেন্টেন্সে একটা কোয়েশ্চেন করো, এই সেন্টেন্সে একটা কোয়েশ্চেন করো যে হাউ বা ওয়্যার বা ওয়েন দ্বারা কোয়েশ্চেন করো, তোমার আনসার কি বের হবে দেখো। হি ওয়েন্ট হোম, সে কোথায় গিয়েছিল? বাড়িতে। ওয়্যার, ওয়্যার হি ওয়েন্ট, সে কোথায় গিয়েছিল? আনসার কি বারে হয়? হোম। তার মানে এই যে হোম শব্দটা, এটা কিন্তু এখানে নাউনের কাজ করছে না, এখানে এটা অ্যাডভার্বের কাজ করছে। কিসের কাজ করছে? অ্যাডভার্ব। কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। ভালোভাবে বোঝো, হাউ, ওয়্যার, ওয়েন, এই তিনটা কোয়েশ্চেন দ্বারা কোয়েশ্চেন করার পর যে আনসারটা বের হবে সেটা হবে তোমার অ্যাডভার্ব। সে নাউন আকারে থাকুক, যা ইচ্ছা তা থাকুক, আনসার যদি তোমার বের হয় হাউ, ওয়্যার, ওয়েন দ্বারা কোয়েশ্চেন করার পর, সেটা অবশ্যই অবশ্যই একটা অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সে ওয়্যার হি ওয়েন্ট, সে কোথায় গিয়েছিল? সে বাড়িতে বা বাসায় গিয়েছিল। তাই এই যে হোম শব্দটা, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা ভালোভাবে মনে রাখবা। তো পরবর্তীতে আরেকটা এক্সাম্পল দেখি, শি ওয়ার্কস নাইট এন্ড ডে। শি ওয়ার্কস নাইট এন্ড ডে, এটার এই সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় তোমার সে দিন রাত কাজ করে। সে দিন রাত কাজ করে। এখানে তোমার মনে হতে পারে এই যে নাইট অ্যান্ড এবং ডে, দুইটা দিনের নাম বা দিনের অংশ, একটা নাউন। নাইটও নাউন এবং ডে এটাও একটা নাউন, কিন্তু নাউন নয়। আবার এই ক্ষেত্রে তোমার আবার আরেকটা ভুল করো না যে দুইটা শব্দ পাশাপাশি আছে। দুইটা শব্দ পাশাপাশি আছে, বাট মাঝখানে কিন্তু একটা কনজাংশন এসে পড়েছে, তাই এটা দুইটা শব্দ পাশাপাশি বলে না, এটা দুইটা শব্দ আলাদা হয়ে গেছে অ্যান্ড নামক কনজাংশন দ্বারা। তাই এখানে তুমি নাইট শব্দটাকে তুমি অ্যাডজেক্টিভ বলবা, এটা বলা যাবে না। নাইট শব্দটা কিংবা ডে শব্দটা দুইটা আলাদাই শব্দ। কিন্তু এখানে তোমার মনে হতে পারে যে নাইট একটা নাউন, ডে আর একটা নাউন, কিন্তু না, এখানেও তুমি আরেকটা করো, ট্রিক্স খাটাও। ওই যে বলেছিলাম হাউ, ওয়্যার, ওয়েন, এই দুইটা দ্বারা কোয়েশ্চেন করো। হাউ, ওয়্যার, ওয়েন, এই দুইটা দ্বারা কোয়েশ্চেন করো। এখানে যদি ওয়েন দ্বারা কোয়েশ্চেন করি, ওয়েন শি ওয়ার্কস, ওয়েন শি ওয়ার্কস, শি ওয়ার্কস নাইট অ্যান্ড ডে, সে দিন এবং রাত দুই সময়ই কাজ করে। কিন্তু এই যে সেন্টেন্সটার অর্থটাই কিন্তু তোমার দাঁড়ায় যে সে দিন রাত কাজ করে। সে দিন রাত কাজ করে, সে দিন কাজ করে কিংবা রাত কাজ করে, এরকম কিছু না। দিন কাজ করে কিংবা রাত কাজ করে, এটা যদি হতো অর্থটা এরকম, তাহলে এইখানে দিন কিংবা রাত দুইটা নাউন হতো। সে দিনে কাজ করে এবং রাতে কাজ করে, এভাবেও যদি বলা হতো তাহলে কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে যেত। দিনে একটা সময় বলছে, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়েন দ্বারা কোয়েশ্চেন করার পরে আনসার কি বের হবে? দিনে কিংবা রাতে। তাই এখানে এই যে নাইট শব্দটা, এটা হচ্ছে একটা তোমার অ্যাডভার্ব। হাউ, ওয়্যার, ওয়েন, এই তিনটা কোয়েশ্চেন দ্বারা কোয়েশ্চেন করার পর আনসার বের হয়েছে কি তোমার নাইট অ্যান্ড ডে, ওয়েন।
ওয়েন শি ওয়ার্কস নাইট অ্যান্ড ডে, দিন এবং রাত, দিনে রাতে কাজ করে। তাই এখানে যে নাইট শব্দটা এটা হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব, এবং ডে শব্দটাও একটা অ্যাডভার্বের কাজ করে, কারণ এই দুইটা শব্দ দ্বারা তোমার সময়কে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে, দিনের নামকে বোঝাচ্ছে না, সে দিনের নামকে বোঝাচ্ছে না। এই সেন্টেন্সে তোমার সময়কে নির্দেশ করছে যে সে দিন রাত কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই টাইপের যেই টাইপগুলো তোমাদেরকে শেখালাম, এই টাইপের আরও অনেক কঠিনভাবে তোমাদেরকে কোয়েশ্চেন করা হতে পারে, বাট তোমরা ঘাবড়ে যাবা না। বিষয়টা আগে অ্যানালাইজ করবা, বিশ্লেষণ করবা যে এটা কোনটা হতে পারে। পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট দিয়ে ট্রাই করবা যেটা কোনটা হতে পারে, আগে সেটা নির্ণয় করার চেষ্টা করবা। তাহলে তোমরা যদি এই পার্টস অফ স্পিচটা ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণভাবে আনসারটা দিতে পারবা। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে নাউন সম্পর্কে যত ডাউট ছিল তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর যদি এই ছাড়াও তোমাদের আরও কোনো ডাউট থাকে, কিংবা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে যা কিছু সম্পর্কে তথ্য দিয়েছি এর মধ্যে থেকে যদি কিছু বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের এই কি বুঝতে পারোনি সেটা আমাকে জানাবা। ইনশাল্লাহ আমি তোমাদের সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের কোনো একটা ক্ষেত্রেও কোনো ডাউট না থাকে। পরিপূর্ণভাবে তোমরা পার্টস অফ স্পিচ এবং এই যে নাউনের ক্লাসটা নিলাম, এই নাউনের ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝতে পারো। এবং এছাড়াও যদি তোমাদের আরও কোনো বিষয়, ইংরেজি গ্রামার কোনো বিষয়ে ডাউট থাকে, সেটা আমাকে বলবা কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের সেই প্রবলেমটার সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে ভিডিওটা করলাম তোমাদের জন্য নাউন সম্পর্কিত, এই ভিডিওর থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, যদি মনে করে থাকো যে না আমি এটা থেকে শিখতে পেরেছি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবা। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা, যাতে করে তোমরা ভবিষ্যতে আরও এর থেকেও হেল্পফুল ভিডিওগুলো পেতে পারো সবার আগে। আশা করি তোমাদেরকে আমি কিছু হলেও দিতে পেরেছি। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।